আমার খুব খারাপ লাগছে, আমি মনে হয় আর নিউজ পড়তে পারছি না এখন। মদিনাতে গিয়ে আমার অসাধারণ ফিলিং হলো যে আমার মা এখানে, মানে এত সুন্দর একটা দেশে। যতটুকু কাঁদবো ভেবেছিলাম ততটুকু কাঁদিনি। মাথায় কি গোবর ঠাসা আছে? এমন করে রাস্তা পার হয় কেউ? হাতটা ধর ভালো করে। আশ্চর্য, তুই এমন করিস যেন আমার বয়স হয়নি মোটেও। ছোট্টটি আছি এখনো, রাস্তাটাও পেরোতে পারবো না। বুঝবি না তুই আসলে। উফ, বারে বারে এক কথা, বুঝবি না পুতুল, তুই বুঝবি না। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। প্রিয় দর্শক, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বৈঠকের নতুন আয়োজন পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো, এই অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে বরাবরের মতো রয়েছে আমি হাসান মাহাদি। আর শুরুতেই কবিতার কথা বলছিলাম। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। সত্যি, কবিতা যার ধমনীতে তার বুকে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং সে নিশ্চয়ই দিগন্ত তার জন্য। আর আজকে এমন একজন মানুষ আমাদের স্টুডিও আলোকিত করেছেন, কবিতার সাথে তার ঘর, বিশ্বাস, নিঃশ্বাস, প্রশ্বাস সবটুকুই। একাধারে কবি এবং সেই কবিতার আবৃত্তি শিল্পীও তিনি, সেই সাথে এই বাচিক শিল্প নিয়ে নানা মাধ্যমে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। 2 যুগ ধরে সংবাদ পাঠক, এবং সেটা ইংরেজি বাংলা উভয়ই। চিত্রশিল্পী, রন্ধনশিল্পী, মঞ্চের অভিনয় শিল্পী, এমনি করে বলে শেষ করা যাবে না এমন একজন বহুগুণে গুণায়িত মানুষ কবি ফারজানা করিম। শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে পরিচয় করে দেওয়ার পর তো মানুষের ভালো লাগারই কথা। আচ্ছা, নিশ্চয় আমি বেশি বলিনি তো, এবং এর মধ্যে আরো কিছু কিছু লোকানো আছে। যেমন পশুকে আপনি এত, মানে কুকুর বিড়ালকে এত ভালোবাসেন, এটা দেখেও কিন্তু মনে হয় এটাও একটা শিল্প। এবং তাদের খাবার রান্না করা আমি কিছু জানি, তো সেটা দেখেও স্বাভাবিক মনে হয় না, শিল্প মনে হয় আর কি, বাড়তি যত্ন। তো আজকের এই শোতে আমরা আসলে গল্প করব, আপনার সম্পর্কে আড্ডা দেব। বিভিন্নভাবে আপনাকে দেখছে যে খবর পড়ছে ফারজানা করিম কখনো অভিনয় করছে, যে যার কাঠামোতে দেখে। কিন্তু আপনারও একটা ব্যক্তিগত জীবন আছে, আপনারও স্বাদ আহ্লাদ আছে, মান অভিমান আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে। তো পুরো গল্পটুকু একটু আপনার যারা ভক্তকুল রয়েছে, যারা আপনাকে জানতে চাই, বুঝতে চাই, আমার ধারণা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনেকখানি আঁচ পাবে, এমন একটা আড্ডা আপনার সাথে দিতে চাই। একেবারে শুরুতেই জন্ম, বেড়ে ওঠা সম্পর্কে জানতে চাই। আমার তো চট্টগ্রামে সব কিছু, জন্ম এবং বেড়ে ওঠা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছুই চট্টগ্রামে। এবং আমার শিল্পকর্ম শুরু, যা কিছু করেছি আমি জীবনে, তার কিন্তু প্রথম শুরুটার চট্টগ্রামে হয়েছে। আর চট্টগ্রাম শিল্পকলা আমার একটা প্রাণের জায়গা, এবং ছোটবেলা থেকেই শিল্পকলাতে কাজ, কবিতা আবৃত্তি। একেবারে ছোটবেলায় কি করতেন? আবৃত্তি? আসলে এটা অনেক মজার একটা ব্যাপার। সেটা হচ্ছে, আমি কিন্তু প্রথম শুরু করেছি, আমি সেন্ট মেরিস স্কুলে পড়তাম। পাহাড়ের ওপরে একটা খুব সুন্দর স্কুল ছিল, গির্জা ছিল ওখানে। সোনালু ফুল ফুটতো রাস্তার সিঁড়িটার দুপাশে। সোনালু আর কৃষ্ণচূড়া, অসাধারণ সুন্দর একটা স্কুল। তো স্কুলে যখন আমি ক্লাস 3-তে পড়ি, তখন একটা ইংলিশ নাটক আমাদের জন্য সিলেকশন করা হয় স্কুলের পক্ষ থেকে। তখন আমাদের স্টেজটা ছিল আন্ডারগ্রাউন্ডে, স্কুলের আন্ডারগ্রাউন্ডে। আচ্ছা। এবং খুবই সুন্দর একটা মঞ্চ ছিল। তো আমাকে যখন টিচাররা সিলেক্ট করেন, একটা প্রিন্সেসের ক্যারেক্টার, এবং প্রিন্সেসটাকে একটা গাউন পরতে হবে, ছোট্ট। তো আমার মা মানে ওই কস্টিউমের জন্য অনেক জায়গায় ঘুরেছিলেন, তারপর শেষ পর্যন্ত পেয়েছেন। ওটাই আমার হচ্ছে প্রথম স্টেজে ওঠা। তার ক্লাস 3-তে রিহার্সেল করা। তখন মনে হয় আসলে আমার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে যে আমাকে মঞ্চে থাকতে হবে। এই তারপর ক্লাস 4 থেকে আমি খাস্তগিরি স্কুলে চলে যাই। ক্লাস 4-এ খাস্তগিরি স্কুল, যেহেতু ওখানে ম্যাট্রিক পর্যন্ত আছে, ওখানে চলে যাই। তার পাশাপাশি ছিল স্কুলটা। তো খাস্তগিরি স্কুলে আমি অনেক কিছুই করতাম। ধরেন হাম নাদ দিয়ে আসলে স্কুলে আমরা শুরু করি, এটা তো সত্যি কথা। তারপর ছবি আঁকতাম, দেয়াল পত্রিকা করতাম, এগুলো সব স্কুল বয়সের অনেক মজার আমার অভিজ্ঞতা। পাশাপাশি ক্লাস 9-এ যখন উঠলাম, তখন বিতর্ক প্রতিযোগিতা শুরু হলো।
তখন বিতর্ক প্রতিযোগিতা, তারপর উপস্থিত বক্তৃতা, তারপর হচ্ছে কবিতা আবৃত্তি, যে কোনো তিনটা বিষয়ে অংশগ্রহণ করা যেত। সর্বোচ্চ তিনটা সরকারি অনুষ্ঠান ছিল। তো ওইখানেই আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে আস্তে আস্তে আমার পদচারণা শুরু হয় এবং ডিবেটে আমি খুবই ভালো করতে থাকি। তারপর স্কুলে অবভিয়াসলি চ্যাম্পিয়ন ছিলাম। তারপর যখন কলেজে গেলাম, চিটাগং কলেজে একটা রিউমার ছড়িয়ে পড়লো, এই আমার বিতর্ক প্রতিযোগিতা করা হয়েছে ধরেন সেকেন্ড ইয়ার বা ইন্টারমিডিয়েট শেষ করে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত। তো আমাকে বলছে যে স্যাররা সব জাজ যারা আছেন তারা সবাই আমাকে চিনে গেছেন, এখন ওরা আমাকে ইচ্ছে করে ফার্স্ট বানিয়ে দেবেন। সব স্টুডেন্টরা এরকম বলে বলে খুব একটা আমাকে খেপাতো। তখন আমি ডিবেটটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, এই অপবাদ আমি নিতে রাজি না, আমি ডিবেটটা ছেড়ে দিয়েছি। বাট মজার ব্যাপার হচ্ছে এখন এই বয়সে এসে, এখন না আরও অনেক প্রায় 8-10 বছর হবে, আমি এখন ডিবেটের একজন প্রশিক্ষক বা একজন বিচারক হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছি। বাহ, ছোটবেলা যাত্রাটা অনেকভাবে একেবারেই 3 বছরে প্রিন্সেস, তারপরে ডিবেট, নানান কিছু দিয়ে আপনার পদচারণা। তো অনেকে হুট করে এসে অনেক কিছু পেয়ে যায়, তার মানে আপনি হুট করে এসে ধুম করে ঢুকে পড়েননি, আপনি ক্লাস 3 থেকেই শুরু করেছেন এবং ছোটবেলার গানের কথাও বলছিলেন, গানের গলাও ছিল। তো একেবারে ছোটবেলায় মনে পড়ে গেয়েছেন এমন কোনো গানকে একটু শোনাতে চান কিনা? ছোটবেলায় এই মুহূর্তে আমার আসলে মনে পড়ছে না ছোটবেলায় কি গান গেয়েছি আমি। তাহলে যে কোনো একটা গান শুনি, খবর তো আমরা অনেক শুনি, আবৃত্তিও অনেক শুনি, একটা অন্য জায়গা থেকে আমরা আজকে শুরু করতে চাই। আচ্ছা, গান করব, তার আগে একটা মজার কথা বলি। যখন 1993-তে তখন প্রদীপ দেওয়ানজি নামে আমাদের বাংলাদেশের একজন খুব ভালো লেখক আছেন এবং সংগঠক, তিনি প্রতিনিধি নামে একটা নাট্য সম্প্রদায় চালাতেন, তো আমাকে চট্টগ্রামে। তো তিনি আমাকে একদিন ডাকলেন, মানে আমার একটা বন্ধুর মাধ্যমে, আমার বন্ধু বলেছিল যে ও পারবে, তো মঞ্চ নাটকের জন্য আমাকে ডাকলেন। তো পাগলা ঘোড়া নামে বাদল সরকারের একটা স্ক্রিপ্ট আছে অসাধারণ, যেখানে আমাকে 5টা চরিত্র একসাথে করতে হয়েছিল। 5টা চরিত্র, একটা কস্টিউমকে বিভিন্নভাবে আমি পেঁচিয়ে বিভিন্নভাবে পরে, রহমত আলী স্যার আমাদের ডিরেকশন দিয়েছিলেন। 1 বছরের রিহার্সাল ছিল। সেটা আমার হচ্ছে প্রথম অভিনয় জীবন শুরু, মঞ্চে অভিনয়। সেটা এখনও থামেনি, চলছে। মানুষ খুব কমই জানে এই ব্যাপারে, কারণ ঢাকায় এসে খুব একটা বেশি করা হয়নি। ঢাকা থেকে এখনো চট্টগ্রামে মঞ্চ নাটক করতে যান, খবর আমি জানি। হ্যাঁ, মঞ্চ নাটক করতে আমি যাই এবং এখন আমি যেটা নিয়ে রিহার্সাল করছি সেটা হচ্ছে দ্য গিফট অফ দ্য মেজাই। ওটা একটা জিম অ্যান্ড ডেলা, ওরা ওখানে ডেলার ক্যারেক্টারটা নিয়ে কাজ করছি। আশা করছি সেপ্টেম্বর বা অক্টোবরে আপনাদেরকে ঢাকা এবং চিটাগং বোথ জায়গাতেই উপহার দিতে পারবো। ক্লাস 3 মঞ্চ থামেনি কিন্তু? না, থামেনি মঞ্চ, মানে মঞ্চ আমার আসলে এটা একটা অন্যরকম ব্যাপার, কারণ দর্শকের সরাসরি আমরা অনুভূতিটা জানতে পারি তো মঞ্চের মাধ্যমে এটা। আর গানের গলা, এখন গান প্র্যাকটিস করা হয় না আসলে, সুতরাং গানের ওরকম প্র্যাকটিস নেই বলে আমি সাহস করতে চাইছি। একেবারে আমরা সঙ্গীত শিল্পী ফারজানা করিমের কাছে গান শোনার আবদার করিনি, আবদার করেছি কবি, আবৃত্তি শিল্পী, সংবাদ পাঠিকা ফারজানা করিম। যেহেতু গান শোনায়নি কখনো, সব মাধ্যমে আছে, তো একটু গান গাইলে কেমন হয়, আমরা সেটাই একটু শুনতে চাচ্ছি, অন্যরকম স্বাদ আর কি। আমি আমার মায়ের একটা প্রিয় গান 2 লাইন শোনাই। নিশ্চয়ই। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে আবার আসিত ফিরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। গানের গলাও, আপনি যদি গানেও সিরিয়াস হতেন, আমার মনে হয় অন্য অন্য মাধ্যমের মতো গানেও আপনি একটা অন্য উচ্চতায় যেতেন। তো একজন মানুষের সব করার প্রয়োজন নেই, আপনি অনেক জায়গায় দেশের সেরাদের একটা তালিকায় আছেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা আমার অভিমত। তো সেই জায়গা থেকে আপনি একজন সফল গণমাধ্যম কর্মী, এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। এবার একটু জানতে চাই আপনার পারিবারিক জীবন সম্পর্কে। পারিবারিক জীবন, আমার হাজবেন্ড, আমি,
আর এখন ম্যাক্সিমাম টাইম আমার বাবা আমার সঙ্গে থাকেন, আর আমার একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মাসিতে 3rd ইয়ারে পড়ছে, আর আমার ছেলেটা ও লেভেল কমপ্লিট করলো, রেজাল্ট দেবে কিছুদিন পরে। এই হ্যাঁ, আপনার স্বামী দাউদ আমির। জি, আর আমার আরও 2 বাচ্চা তো আছে, আপনি জানেন, আমার 2 পাপ্পি, আমার 2 ডগ। ওরা আসলে ওরা অন্যরকম, মানে আমার কাছে ওদের উপস্থিতি মানে আমার মনে হয় একটা ব্লেসিং এর মতো। আপনি বাসায় ঢুকলে ওদের আনন্দ সীমা থাকে না, সীমা থাকে না, দৌড়ে আসে। আমার মনে হয় যে আমি যদি কখনো মাঝে মাঝে করি আমি ভিডিওটা, যদি আমি পারতাম যে আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম, ওদেরকে আমার বাবার কাছে রেখে গেছি। যেই বাবা একেবারেই কুকুর পছন্দ করতেন না, অনেক দিন আমার বাড়িতে আসেননি, হ্যাঁ, সেই বাবা এখন আমাকে বলছেন, আমি যখন দেশের বাইরে ছিলাম আমার বাবা আমাকে বলছেন, কুকুর যে এভাবে কারোর জন্য অপেক্ষা করতে পারে অ্যানি, ওরা এত বিশ্বস্ত, ওরা এরকম আমি কখনো দেখিনি, ওরা তোমার জামাটা শুঁকছে, ওরা তোমার চেয়ার শুঁকছে, তুমি যেখানে যেখানে বসেছো মেইন দরজায় গিয়ে কাঁদছে, অপেক্ষা করছে। তো এটা আসলে অনেক বড় একটা, কেউ একজন আমার জন্য এভাবে অপেক্ষা করে, 2 কুকুর। একটা কবিতায় পড়েছিলাম, আমি যদি 2 কুকুরও পালতাম সেও আমার জন্য অপেক্ষা করতো, কিন্তু তুমি মানুষ হয়ে এমন করে ছেড়ে যাবা আমি ভাবতে পারিনি। কেউ একজন লিখেছিল, আমি কিছুদিন আগে আবৃত্তি করছিলাম কোনো একটা জায়গায়, মানে কুকুরের সাথে তুলনা করছে যে কুকুর আসলে বেইমানি করে না, মানুষ বেইমানি করে, সেটি বোঝাতে চেয়েছে। আচ্ছা, একটু কথা বলছে আমির দাউদ আপনার সাহেব, তিনি একেবারেই কর্পোরেট লাইফ লিড করেন, একজন কর্পোরেট মানুষের সাথে একজন শিল্পী। এই জায়গায় মিললেন কিভাবে, এবং উনি কি আপনাদের পারিবারিক মেলবন্ধন নাকি আপনার পছন্দ? এটা কিছুদিন আগেও আমি একটা ইন্টারভিউতে বলে এসেছি, এখনও বলছি, এটা অনেক মজার ব্যাপার যে চট্টগ্রাম শহরে মনে হয় সবাই জানতো যে এই ছেলেটা এই মেয়েটার পেছনে লেগেছে, আজ ছাড়বে না। তো ওর সাথে আমার অ্যাফেয়ার ম্যারেজ, কিন্তু আমাদের ম্যারেজটা অ্যারেঞ্জড হয়েছে, এবং একটা সময় গেল ও আমার মা বাবার মন এমনভাবে জয় করলো যে আমার মা, আমার 3টা ভাই, আমার মা বাবা, মানে আমার হাজবেন্ডের নাম, মানে আমার দোষ হতে পারে বাট ওর হবে না কোনো কিছু, ও হচ্ছে অনেক অনেক আদরের একজন মানুষ। সো অ্যাফেয়ার ম্যারেজ, ও কিন্তু এরকম সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ছিল, আর ওকে আমার একটা স্বার্থ ছিল ওকে বিয়ে করার, এটা যদিও আমি কোনোদিন ওকেও বলিনি এবং কখনো আপনার সামনেই আজকে বলছি, কারণ আপনার সাথে কিন্তু আমার অনেক বছরের একটা সুন্দর সম্পর্ক। সেটাই বলছি যে আমি আমার মাকে, আমার মা আমার কার জন্য যখন দারুণ দারুণ সব প্রস্তাব আসতো, আমার মা তখন আমাকে বলেছে, মা তুমি একটা সেম এজ ছেলে, একই বয়সের একটা ছেলে, তোমার জন্য কত কত ভালো ভালো প্রপোজাল ওয়েট করছে। তখন আমি আমার মাকে বলেছিলাম, মা কেউ তো আমাকে এত সুন্দর স্বাধীনভাবে আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেবে না, আমার মনে হচ্ছে যে ও এটা আমাকে হেল্প করবে। না দেয়া বা দেওয়ার প্রশ্ন না, একটা মানুষের পাশে দাঁড়িয়ে যে সাপোর্ট করা, ওকে যেমন করে আমি সাপোর্ট করি, ও যেহেতু কর্পোরেট, ও অনেক কষ্ট করে এবং অনেক রাত পর্যন্ত ও কাজ করে, ও পরিশ্রান্ত হয়ে ফিরে আসে, ওকে যেভাবে আমি ওই সময়ে সাপোর্ট করি, বাসার কোনো ঝামেলার ভেতরে ওকে সহজে আমি জড়াই না, ঠিক একইভাবে আমার যখন কোনো প্রোগ্রাম থাকে, আমার যখন কোনো কিছু থাকে, আমার চেয়ে ওর উদ্বিগ্নতা আরো বেশি থাকে। সম্ভবত আপনি খেয়াল করেছেন আমার কবিতার প্রোগ্রামগুলোতে ও কিন্তু সবাইকে রিসিভ করে জায়গা অনুযায়ী, সবাই বসে পড়ছে, উনি গেটে একা হাসি মুখে দাঁড়িয়ে আছে, আমি গেলেই আরে লালটু ভাই এসেছেন বলে হাতে গিয়ে দিয়ে বসেন বসেন এগিয়ে দেয়, এবং একা দাঁড়িয়ে আছে গেটে আপনার একক আবৃত্তি অনুষ্ঠান আমি দেখেছি। এবং বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটা অসম্ভব ভালো শাশুড়ি পেয়েছি। আমার শ্বশুর তো মারা গেছে, উনি তো অসাধারণ একজন মানুষ, আমার ননস, আমার ভাসুর, আমার দেবর, মানে আমি একটা অসাধারণ ভালো শ্বশুর বাড়ি পেয়েছি, যারা আমার এই জায়গাটাকে অনেক রেসপেক্ট করেন। বাবা, এটা আপনার নিশ্চয়ই সৌভাগ্য। আমি অনেক দম্পতিকে চিনি, শুরুতে দুজনই শিল্পী, দুজনের শিল্পবোধ এবং স্বাধীনতাকে মেনে নিয়েছে, সেই শিল্পের কারণেই প্রেম করেছে, ভালোবেসেছে, বিয়ে করার 2 বছরের মাথায় বলে তোমার টাকা লাগলে আমি দেব, এই গান বাজনা ছাড়ো, এই নাচ টাচ ছাড়ো, এগুলো বাদ দাও, সংসার করো। এরকম অনেককে আমি চিনি, এবং তারপরে তার মন খারাপ, আসলে যার জন্য যা তাই হচ্ছে না। তো সেই জায়গা থেকে আপনি নিশ্চয়ই সৌভাগ্যের, অনেক অনেক সৌভাগ্যবতী, আলহামদুলিল্লাহ। এবং আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, আমরা যারা মিডিয়ায় কাজ করি সৎভাবে,
আমরা জানি যে এখানে কিন্তু খুব একটা বেশি টাকা পয়সার জন্য আমরা কাজ করতে পারি না আসলে। মিডিয়া থেকে এত উপার্জন করে আপনি পুরো একটা ফ্যামিলি চালাবেন, এটা একটা অসম্ভব ব্যাপার। আমি কিন্তু কোনোদিনই আমার হাজব্যান্ড ও আমাকে কখনো এটার জন্য কিন্তু শেম করেনি। ও আমাকে এখনো বলে, অ্যানি তোমাকে কোথাও নিয়ে গেলে বলে ফারজানাস হাজব্যান্ড। আই ফিল সো প্রাউড। আচ্ছা, হ্যাঁ, এইটা কতজন মানুষ বলতে পারে, কত একটা অনেক বড় মন থাকলে আসলে এই কথাটা বলা যায়। উনি আপনার এই খ্যাতি প্রতিপত্তিকে উদযাপন করেন, ভালোবাসেন, এটাকে কোনোভাবে অন্য প্রেক্ষাপটে তিনি গ্রহণ করেন না। তো আপনাদের এই চমৎকার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা। এবং আপনার ছেলে মেয়ে দুটো এত অসাধারণ, ওরাও সংস্কৃত অঙ্গনের সাথে সম্পৃক্ত, কেউ ছবি আঁকে, কেউ গান করে গিটার হাতে, সেগুলো আমি কম বেশি জানি। ওদের জন্য আমাদের পক্ষ থেকে অবারিত শুভকামনা, শুভেচ্ছা। এবং আপনি আমৃত্যু শিল্পের সাথে থাকবেন, মানে থাকতে বাধ্য হবেন, এতে কোনো সন্দেহ নাই। কারণ যেদিন ছাড়বেন সেদিন আপনি আসলে মারা যাবেন, এর বাইরে উপায় নেই। কারণ আপনার রক্ত ধমনী এর বাইরে যেতে দেবে না, যেতে দিলে অনেক আগে চলে যেতেন, তো সেটির সুযোগ নেই। আর শিল্পীদের আরেকটা সংকট আছে, সেটা আমিও অনেকবার এই হাতছানি থেকে রক্ষা হয়ে এই মাটিতেই রয়ে গেছি। বিদেশের উন্নত জীবনযাপনের লোভ অনেকের আছে, কিন্তু এই দেশের শিল্পীরাই সবচেয়ে কম বিদেশে যায়। কারণ এই মাটিকে শিল্পীরা যতটা বিশ্বাস করে, অন্য পেশাজীবীরা কেউ কিন্তু এই মাটির প্রতি এত মোহময় না। অন্য যে কোনো পেশা, ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা শুধু বিদেশ করে। ব্যবসায়ী, আমি দেখেছি সব পেশা। শিল্পীদের মধ্যে এই দেশের প্রতি বাড়তি টান, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মূলত হচ্ছে যখন আমরা দেশের বাইরে সেটেল করার চিন্তা করি, তখন তো আমরা আসলে দেশের বাইরে আমি একজন থার্ড পারসন, ওখানে তো আমি ফার্স্ট বা সেকেন্ড পারসন না। তো মোটামুটি সবাই থার্ড পারসন হিসেবেই গণ্য হয়। রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, কেউই আপনাকে গ্রিট করছে না বা কেউই আপনাকে চেনে না। তো আমার মনে হয় যে ভালোবাসাটা আমি মানুষের কাছ থেকে, আমার দর্শক, আমার শ্রোতা, এক নামে চেনা, ফারজানা করে ডাক দেয়া, হঠাৎ একটা মানুষ রাস্তায় ফারজানা করে ডাক দিল, ফারজানা আপা, বা কেউ অনেক সময় দেখা যায় আমার কোনো একটা স্টুডেন্ট আমার পা ছুঁয়ে ফেললো, হ্যাঁ, আবেগে। তো এগুলো, ওই লোভ আমরা সামলাতে পারি না শিল্পীরা। আমরা তো আসলে একটু ইমোশনাল হই। শিল্পীর কাছে সবচেয়ে দামি দর্শকের হাততালি, এর চেয়ে মূল্যবান কিছু নেই। কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, সম্পত্তি দিয়েও পাওয়া যাবে না, লোভ লালসা দিয়েও পাওয়া যাবে না, যেটা হাততালি দিয়ে শিল্পীকে জয় করা যায়। তো শিল্পীর লোভ, শিল্পীর লালসা, শিল্পীর নেশা হচ্ছে এটি। তো এই নেশার মধ্যে আছেন, থাকবেন দেশকে ভালোবেসে, এমনটা আমরা প্রত্যাশা করি। একটা গল্প একটু শুনতে চাই, সেটি হচ্ছে আপনার 2 যুগ 24 বছর খবর পড়ছেন টেলিভিশনে। এর বাইরে আপনি রেডিওতে ইংরেজি এবং বাংলা 2 মাধ্যমেই খবর পড়েন, এ খবরও আমি জানি। কিন্তু অনেকেই টেলিভিশনে দেখে, যারা রেডিও শোনে না দীর্ঘদিন, তারা হয়তো জানে না যে আপনি বাংলাদেশ ভেতরে ইংরেজিতেও খবর পড়েন এবং ইংরেজি অনুষ্ঠান উপস্থাপনা করেন, সেটাও আমি দেখেছি। এই 24 বছরের দীর্ঘ পথ চলাই বড় কোনো বিড়ম্বনায় পড়েছেন কিনা? অবশ্যই, একটা উদাহরণ। বিশাল সময়ের ব্যাপার। তো এই 24 বছরের প্রথম 2 বছর আমি চট্টগ্রাম টেলিভিশনে, অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র, ওখানে আমি অনেক অনুষ্ঠান করেছি এবং নিউজ তো পড়েছি। শেষের দিকে আমি চলে যাওয়ার, মানে ঢাকায় চলে আসার আগে আমি ইংলিশে এবং বাংলায় বোথ ল্যাঙ্গুয়েজ আমি ওখানে নিউজ পড়েছি। ওটা ছিল আমার একটা ভীষণ সুন্দর একটা সময়, কারণ সবাই ভীষণ আদর করতেন। মোহাম্মদ আলী স্যার নামে একজন ছিলেন হেড অফ নিউজ। উনি বলতেন যে আজকে আমার নিউজ খুব ভালো হবে, কারণ ফারজানা চলে এসছে। মানে অসাধারণ করে উনি ভালোবাসতেন, এটা আমার গোল্ডেন টাইম ছিল। তারপর আমি মূলত এনআইআইটি নামে একটা সংগঠন না, ওটা একটা ইনস্টিটিউশন, এডুকেশনাল, ওখানে আমি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করার পরে, আমার বিয়ের পর যখন আমার হাজব্যান্ড বার্জার পেইন্টসে, তখন আমাকে ওখান থেকে এনআইআইটি থেকে অফার করা হলো যে উত্তরাতে তুমি কি যাবে কিনা, তোমাকে ট্রান্সফার যদি করি। তো এনআইটিতে সাধারণত ট্রান্সফার করা হতো না, আমি তো সাথে সাথে অফারটা লুফে নিলাম। আমি এনআইটিতে উত্তরা সেন্টারে জয়েন করলাম। ফাইন, আমার সব কিছু ঠিকঠাক চলছিল, বাট তখন আমি কনসিভ করেছি, আমার প্রথম বাচ্চাটা হবে, আমার মেয়েটা হবে। তো দেখা যাচ্ছিল যে সকাল সেই 7:30 8টা থেকে রাতের একেবারে সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত ডিউটি করা আমার জন্য খুবই ইম্পসিবল হয়ে যাচ্ছিল। তখন আমিও না, আমার হাজব্যান্ড চ্যানেল আইতে সিভি ড্রপ করে। আচ্ছা, আপনার জন্য? আমার জন্য। তো আমার বাচ্চা হয়েছে, আই ওয়াজ ইন ম্যাটারনিটি লিভ। আমি
চট্টগ্রামে গিয়েছি, আমার ঢাকা থেকে ফোন এসছে যে আপনার অডিশন, আপনি কোথায়? তাই বললাম আমার চিটংয়ে। তখন বললেন যে আপনাকে তো এখনই আসতে হবে, কালকে ভোরে আপনার অডিশন। ব্যাস আমি কি করব এখন, আমাকে কে নিয়ে যাবে? রাতে তো আমাকে একা ছাড়বে না আমার বাবা। আমার দেবর জাহেদ, ও এখন ইউএসএতে থাকে, ও বললো তোমাকে আমি নিয়ে যাবো, চলো ভাবি। ও আমাকে ভাবিও ডাকে না, অ্যানিয়াপা ডাকে। তো আমরা চলে আসলাম এবং সকাল 9টায় শাইখ সিরাজ আমাদের এক্সাম নিলেন। এভাবে 3টা অডিশন দেওয়ার পরে আমি চ্যানেল আইতে অডিশনে টিকে যাওয়ার পরে অক্টোবরের 1 তারিখ 2003 সাল থেকেই আমার নিউজ পড়া শুরু হয় চ্যানেল আইতে। ওখানে আবার ঠিক 1 বছর নিউজ পড়ার পরে আমাকে শাইখ সিরাজ বলেন যে আপনি নিউজ প্রোডাকশনে আসছেন না কেন, আপনি নিউজ প্রডিউসার হিসেবে জয়েন করেন, আমি হজে যাচ্ছি। আচ্ছা। তো উনি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন যে ও এখন থেকে, কালকে থেকে ও এটা করবে, এই কাজটা করবে। তো আমি শিখলাম, 10-15 দিন আমি প্র্যাকটিস করলাম, তারপর আমি প্রোডাকশনে চলে এলাম। তারপর তো চ্যানেল আইতে আমি অনেক বছর ছিলাম। আর এগুলো তো আসলে, এটা তো আসলে আমার একটা চাকরি, ওটা শিল্প প্রেজেন্টেশনটা, বাট ওটা তো আসলে আমার একটা চাকরি ছিল, জব। তো এই জবে আমরা অনেক জায়গা পরিবর্তন করি, সেই পরিবর্তনের ভিড়েই আমার 71-এ আসা হয়েছে। তো চ্যানেল আইতে আমি ছিলাম 16 বছর চ্যানেল আইতে থাকার পরে আমি 71-এ জয়েন করি। আমার খুব ইচ্ছা ছিল একটা কমপ্লিট নিউজ চ্যানেলে জয়েন করব, যেখানে অনলি নিউজ থাকে, অন্য কিছু হবে না। তো আমি নিউজ চ্যানেলে 71-এ জয়েন করি, ওখানে 6 বছর আমি ছিলাম। দীর্ঘ অভিজ্ঞতা দুই যুগের। এর মধ্যে বিশেষ কোনো ঘটনা মনে পড়ে কিনা যেটা? আমি তো কথা বলতে বলতে আপনার কি কোয়েশ্চেনটাই ভুলে গিয়েছি। বিশেষ কোনো ঘটনার মধ্যে চ্যানেল আইতে একটা ঘটনা আছে, এটা আমি আগেও বলেছি কয়েকটা জায়গায়, সেটা হচ্ছে গোলাম মুর্তুজা দোলন নামে আমার একজন কলিগ ছিলেন। আচ্ছা। তো তখন চ্যানেল আই তেজগাঁওতে ছিল না, সিদ্ধেশ্বরীতে ছিল ক্যাম্পাস বলছি, চ্যানেল আইয়ের যে অফিসটা। তো আমি প্রোডাকশনে, আমি প্রডিউসার, আমি নিউজ চালাচ্ছি, রাত 9টার নিউজ। একটা রিপোর্টের পরে আপনি তো জানেন যে রিপোর্ট যখন দেখানো হয় তখন নিউজ প্রেজেন্টার তো অন ক্যামেরা থাকে না, তখন ভয়েস ওভার যায়। তো অন ক্যামেরায় উনি ছিলেন না, উনি আমাকে বললেন, আমার সঙ্গে কথা বলতে চাইলেন। আমি বললাম জি বলেন দুলন ভাই। উনি বললেন যে ফারজানা আমার খুব খারাপ লাগছে, আমি মনে হয় আর নিউজ পড়তে পারছি না এখন। তো আমি বললাম দুলন ভাই আপনি কি জাস্ট ব্রেক পর্যন্ত একটু টেনে দিতে পারবেন, আর একটা বাকি আছে। উনি বললেন ফারজানা আমি পারছি না বলে উনি ওখানে টেবিলেই পড়ে গেলেন, মানে মাথা এরকম করে পড়ে গেলেন। আমি তো রিপোর্ট চলছিল, আমি রিপোর্ট থেকে সরাসরি বিরতিতে চলে গেলাম, বিজ্ঞাপন বিরতিতে চলে গেলাম। আর আমার আরেকজন প্রডিউসার তো সবসময় আমাদের সঙ্গে থাকেন, স্ট্যান্ড বাই থাকেন, ওনাকে নিউজে বসিয়ে দিয়ে, প্রোডাকশনে বসিয়ে দিয়ে আমি নিউজের ব্রেকটা বললাম আমার অন্তত 8 মিনিট সময় লাগবে, 7 থেকে 8 মিনিট। আর এমনিতেও ব্রেক তো 7-8 মিনিট যাই, তো আমি বললাম আমার 8 মিনিট সময় লাগবে। আমি সরাসরি মেকআপ রুমে চলে গেলাম। সবসময় আমি শাড়ি পরে যাই সাধারণত, ওই দিনই পরেছিলাম আমি সালোয়ার কামিজ। হ্যাঁ, তো আমি সালোয়ার কামিজটাকে, আমাকে মিতা আপা বলে একজন মেকআপ আর্টিস্ট ছিলেন, উনি আমাকে শাড়ির মতন করে কামিজটাকে পরিয়ে দিলেন এবং আমি বসলাম। আর ওখান থেকে দোলন ভাইকে উঠিয়ে মনোয়ারা হসপিটালে নিয়ে যাওয়া হলো, ওনার একটা মাইনর হার্ট অ্যাটাক হয়েছিল। আর বাকি নিউজটা আমি পড়েছি, পড়ার পরে আমরা দোলন ভাইকে দেখতে গিয়েছি। তো দিস ইজ অ্যাকচুয়ালি লাইভ জীবন, যে এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি মোমেন্ট। আমাদেরকে প্রত্যেকটা সময়ের জন্য অ্যাকচুয়ালি প্রস্তুত থাকতে হয়। এরকম আরও অনেক ঘটনা আছে। বেশ, এই 24 বছর একটা মানে এর মধ্যে বেদনাও ছিল, আবার লড়াইও ছিল, সাকসেসও ছিল, সবই ছিল। এটি বেদনার গল্প বলতে গিয়ে বলেছেন, এর বাইরে আর কোনো সুখস্মৃতি মনে পড়ে কিনা যেটা দর্শকের সাথে শেয়ার করতে চান খবর পড়তে গিয়ে? সুখস্মৃতি আসলে বেদনার স্মৃতির চেয়ে অনেক বেশি, কারণ আমি যেখানে কাজ করেছি আমি কেন জানি না, আমি ভীষণভাবে, বিশেষ করে চ্যানেল আইতে আমি ভীষণ সহযোগিতা পেয়েছি। অত্যন্ত ভালো একটা জায়গা, পরিবেশ, এনভায়রনমেন্ট, সব কিছুই যা বলি। তো আমার সাথে আমার একটা কলিগ ছিল, নুসরাত ওর নাম। তো নুসরাত আমার জন্য সবসময় আচার বানিয়ে আনতো। আমি খুব আচার পছন্দ করি। আমি যে আসলে খুব আচার পছন্দ করি তা না,
আমির অনেক বেশি কিসের আচার আচার পছন্দ করি। পছন্দ আপনার? যে কোনো আচার, আমি আমের আচার বেশি খাই, তো আমার অত একেবারে ফ্যাসিনেশন নেই, কিন্তু আমির অনেক আচার পছন্দ করে। এতটুকু একটা বটল না, ওটা একদিনের মধ্যে মানে এক রাতের মধ্যে ওটা শেষ হয়ে যায়। আচার পাগলা বর আপনার? আচার পাগলা বর আমার। আমার প্রেগন্যান্সির সময়ে যত আচার আমার মা বানিয়ে পাঠিয়েছেন আপনার নামে ওনার পেটেই গেছে, আমার হাজবেন্ডের পেটেই গেছে। তো নুসরাত কি করতো, আমার জন্য আচার বানিয়ে আনতো। তো ওটা নিয়ে আমার একটা ছবিও আছে, সেদিন মেমোরিজে আসলো যে নুসরাতের সাথে আমি আচারটা নিয়ে এরকম করে একটা ছবি তুলেছি। শি ইজ ভেরি নাইস। ও আমাকে ভীষণ ভালোবাসতো। হৃদিতা রেজা একটা মেয়ে আছে, ও তো মানে আপু বলতে ফারজানা আপু, আপু বলতেও আপুর সব কিছুই ওর ভালো লাগে। তো এই মানুষগুলো, দোলন ভাই, এই মানুষগুলো আসলে আমাকে অনেক আদর করেছে, অনেক স্নেহ দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। এই যে স্মৃতিটা, মানে নুসরাত বলে তোমাকে কতদিন পর্যন্ত আচার পাঠানো হয় না, নুসরাত বলছে যে আবার তোমার জন্য আচার বানিয়ে পাঠাবো। এই যে মনে রাখা, নুসরাত এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আচার আপাকে, হ্যাঁ নুসরাতকে তো আমি বলবো যে ডেফিনেটলি তুমি অনুষ্ঠানটি দেখবে, তোমাকে স্মরণ করেছি আমি প্রোগ্রামে। আপনার অনেক কথা শুনছিলাম, কথা আরো শুনতে চাই, এই ফাঁকে একটা আবৃত্তি শুনতে চাই এবং দর্শককে আমি স্মরণ করিয়ে দিতে চাই, ফারজানা করিম একক আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে বছরে এক বা দুটো শিল্পকলাতে, মহিলা সমিতি মিলনায়তনে, এবং সেখানে ফারজানা করিম শুধু ফারজানা করিমের কবিতায় আবৃত্তি করে 1 থেকে 1.5 ঘন্টার টানা। অর্থাৎ উনি কবি হিসেবেও প্রসিদ্ধ, এবং বাংলাদেশে এটি খুব বিরল ঘটনা যে একজন কবি প্লাস একজন আবৃত্তি শিল্পী, এটি খুব কম হয়। এবং আমরা দেখতে পাই সেই রবীন্দ্রনাথ থেকে শুরু করে কবিরা আবৃত্তি শিল্পী হয় না বা হতে পারেন না, এই ঘটনাটি ঘটে। কিন্তু ফারজানা করিমের ক্ষেত্রে কিন্তু এটি একটি ব্যতিক্রম ঘটনা। উনি একাধারে যেমন ভালো লিখেন তেমনি আবৃত্তি করেন। অতএব আপনার একটা কবিতা শোনা যাক। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে সবার প্রতি শ্রদ্ধা রেখে, সমস্ত লেখক কবি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি স্বরচিত কবিতা কেন করি, আর স্বরচিত কবিতা কখনো আবৃত্তি নয়, এটা পাঠ। তো আমি উত্তর দিয়েছি যে আমি যদি আবৃত্তির মতন করে করতে পারি তাহলে কেন এটা আবৃত্তি হবে না। এটা একটা প্রশ্নের উত্তর আমার দর্শক এবং শ্রোতাদের জন্য যারা আমাকে এই প্রশ্নটা করেন। আর দ্বিতীয়ত, আমি জীবনানন্দ অনেক পড়েছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রচুর কাজ করেছি, নজরুলকে নিয়ে আমি কলকাতার ছায়ানটের সাথে কাজ করেছি, অনেক কিছু করেছি। বিভিন্ন কবির বিভিন্ন লেখা আমার প্রাণ ছুঁয়ে গেছে, মূলত তারাই আমার অনুপ্রেরণা আমার লেখার পেছনে। একসময় আমার মনে হয়েছে, সেটা 2014-15 সালের দিকে, যে আমার কবিতা কে পড়বে। বাংলাদেশে যেভাবে এখন রিডার্স কমে যাচ্ছে, পাঠক যেভাবে আমরা হারাচ্ছি, বিশেষ করে কবিতার পাঠক, তো সেক্ষেত্রে তখন আমার মনে হলো যে ওয়াই নট আমি আমার কবিতাগুলো ট্রাই করব। তো একটা বড় রিস্ক আমি নিয়েছি, কিন্তু আমাকে আমার দর্শক শ্রোতা এত মানুষ, সবাই, অনেকে মাঝখানে যে সিঁড়িটা থাকে না, ওখানে বসেও আবৃত্তি শুনেছেন, সম্পূর্ণ হলটি পিন পতন নীরবতা। তখন আমি সাহস পেয়ে গিয়েছি এবং এরপর আমি বিভিন্ন জেলায়, এমনকি বিদেশের মাটিতেও আমি আমার কবিতা আবৃত্তি করেই ফেরত এসেছি। তো আমি আসলে এই কারণেই বলি, আমার ভয় হয় আমার কবিতাটা তো আরেকজনের সাথে বা আপনার মুখস্থ নেই। হ্যাঁ, না সেটাও একটা বিষয়। আর একটা হচ্ছে কবি যখন লিখে, আমার কাছে মনে হয় লেখাটা ঐশ্বরিক। আপনি যখন লিখছেন তখন সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আপনি দেখছেন, লিখছেন, ভাবছেন, আবার কাটছেন, আবার লিখছেন। কিন্তু আমি যখন আবৃত্তি শিল্পী হিসেবে পড়ছি, যতক্ষণ না আপনার গল্পটার অন্তত 50% ধারণ করতে পারবো ততক্ষণ কিন্তু আবৃত্তি হবে না, আসলেও হবে না। কিন্তু আপনার কিন্তু দৃশ্যটা শতভাগই আঁকা এবং দেখা। তো একজন কবি যদি আবৃত্তি করে, এই আঁকা এবং দেখার কাজটা কিন্তু এগিয়ে আছে। কিন্তু আবৃত্তি শিল্পীর কিন্তু ওটি আগাতে হবে, আগে পড়ে বুঝে ধমনীতে নিলেই হচ্ছে আবৃত্তিটা করা সম্ভব। ফিল করতে হয়, আমরা যেটা বলি সেটা কবি হিসেবে আপনার এগিয়ে আছে। হ্যাঁ, আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি সবসময়ই বলি আমি আমার মাকে আসলে অনেক মিস করি সব জায়গায়। তো আমি আমার মাকে নিয়ে অনেকগুলো লেখা লিখেছি এবং ওটা নিয়ে আমরা একটা আগামী বইমেলার জন্য বড় একটা কাজে হাত দিয়েছি। তো আমি আমার মাকে নিয়ে একটা ছোট্ট লেখা কবিতা পড়তে চাই। সেটা হচ্ছে, কবিতাটির নামটি হচ্ছে ঘুড়ি। ঘুড়ি আমার ভীষণ প্রিয়, নয় ওড়াবার সাথে, ছোট্ট এক ইচ্ছে খেলা, খেলছি ঘুড়ির সাথে। সেই সে খেলা আজও খেলি, লিখি ঘুড়ির পাতায়,
এক জীবনে ঘুড়ি যদি তোমার দেখা পায়, লাল নীল ওই ঘুড়ির পাতায় অজস্রবার লেখা, রঙিন হয়ে আকাশ তোমার সামলে নেব একা। তোমার আকাশ কত দূরে, কত বলো রঙিন, আর কতকাল উড়লে হব তোমার মাঝে বিলীন। আজ হাতে মোর একটি ঘুড়ি, দৃষ্টি তোমার পানে, আকাশকে আর দেব না তো, আনব তোমায় টেনে। আর কতদিন ঘুড়ি হয়ে থাকবে তুমি মাগো, এমন করে ডাকি তোমায়, কেন আসো না গো। কি দারুণ! এই যে আমরা বলছিলাম ধমনী থেকে আবৃত্তি, অনেকেই বলে থাকে আবৃত্তি কণ্ঠ থেকে হয়, আমি বলি একদমই না, আবৃত্তি বোধের উচ্চারণ, বোধ ধমনী, মানে কলিজা ছিঁড়ে উচ্চারণ করতে হয়, তাহলে আবৃত্তি হয়। সেটি কিন্তু আপনার কবিতায় বোঝা যাচ্ছিল। এই কবিতার রেশ ধরে আপনার মা সম্পর্কে একটু জানতে চাই। উনি সম্ভবত হজে গিয়ে মারা গেছেন। মানে আম্মা হচ্ছে 2012 সালে আম্মা হজ কমপ্লিট করেছেন। হজ কমপ্লিট করে মুজদালিফাতে যখন আমরা পাথর ছুঁড়ে মারি, তখন মুজদালিফাতে 3 বার ঘোরার পরে, 6 বার ঘুরতে হয়, তো 3 বার ঘোরার পরে আম্মার স্ট্রোক হয় এবং ওখানেই আমার মা মারা গেছেন। ওখানেই আম্মার কবর মক্কায় সরাইয়া নামক কবরস্থানে। আমি ওমরা করতে গিয়ে আম্মার কবরটা দেখে এসেছি। নিশ্চয়ই বাবা বা মা পৃথিবী ছেড়ে চলে গেলে সেটা অনেক বেদনার, কিন্তু মক্কা শরীফে সরাইয়ার এই যে আপনার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে অনুভূতিটা কেমন? প্রথমত তো আমি জানি না আমার হাতে কতটুকু সময় আছে কথাটা বলার। আমার অনেক আগেই ওমরায় যাওয়ার কথা ছিল, বাট আমি নিজেকে প্রিপেয়ার করতে পারছিলাম না যে আমি আমার মায়ের কবরের সামনে কীভাবে দাঁড়াবো, এবং আমার হাজব্যান্ডও প্রিপেয়ার ছিল না, কারণ অ্যাট দ্য সেম টাইম আমাকে আমার মা যেভাবে ভালোবাসতেন আমিরকেও ঠিক সেভাবে খুব ভালোবাসতেন। তো আম্মা মারা যাওয়ার খবরটা তো খুব প্যাথেটিকভাবে আমার পাওয়া। আমি তখন ব্যাংককে ছিলাম এবং বাংলাদেশে সেদিন কোরবানির ঈদ ছিল। তো আমিরকে আমি বারবার বলেছি যে আমি আম্মার কবর দেখব, আমি উমরা করব, আমরা আম্মার কবর দেখব। তো ও বলছে যে একজন তো মেহরেম লাগে, তো মেহরেম তো আবার সবাইকে করা যায় না। তো ও বলছে যে আচ্ছা ঠিক আছে নিয়ে যাব, এরকম মানে নিয়ে যাব। তো একদিন একজন মহিলা আমাকে কমেন্টসে লিখলেন, আমি তো আম্মাকে নিয়ে প্রচুর লেখালেখি, বলছে আপনি তো একাই যথেষ্ট, আপনি তো যে কোনো একজন কাউকে নিয়ে চলে যেতে পারেন মেহরেমকে নিয়ে, আপনার মতন একজন এডুকেটেড মানুষ মায়ের কবর দেখতে আটকে আছেন কেন? আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল যে মানুষটা বুঝতে পারলো না যে আমার মানসিক প্রস্তুতিটা। তো আমির আমাকে বলেছে যে অ্যানি, আমি তোমাকে কিভাবে হ্যান্ডেল করব ওখানে গিয়ে, যদি তুমি মানে আউটবার্স্ট করো, ওটার প্রিপারেশন তো আমার লাগবে অবশ্যই। তো আমরা যখন গিয়েছি, যাওয়ার প্ল্যান করেছি, সব কিছু সহি সালামতে হলো। ওখানে পৌঁছানোর পরে আমির আমাকে সরাসরি মক্কায় নিয়ে যায়নি, ও আমাকে মদিনাতে নিয়ে গেছে। ও কিন্তু আমাকে বলেও নি, আচ্ছা আমরা ফার্স্টে মদিনায় যাচ্ছি। আমি না, আগে আমি মক্কায় যাব, আগে আমি ওমরা শেষ করব, আগে আমি আম্মার কবর দেখব। তো ও আমাকে একটা দূরত্ব তো ক্রস করলো বাংলাদেশ থেকে মদিনা পর্যন্ত নিয়ে। মদিনাতে গিয়ে আমার অসাধারণ ফিলিং হলো যে আমার মা এখানে, মানে এত সুন্দর একটা দেশে। সারাক্ষণ আমরা নামাজ পড়তে পড়তে আমাদের প্রায় 5 দিন ওখানে কেটে গেল। আমিও একটু অস্থিরতা বোধ করছিলাম যে কখন আমি আমার মায়ের কবর দেখতে যাব। কিন্তু ওই যে একটা বলে না যে একটু দূরত্ব তো পার করলাম, মদিনা থেকে আর 4 ঘন্টার পথ সম্ভবত। তারপর আমাকে মক্কায় নিয়ে গেল। মক্কায় যাওয়ার পরে ও আমাকে কিন্তু তখনও আমার মায়ের কবরের কাছে নিয়ে যায়নি। আচ্ছা, ঘোরাচ্ছে ও আমাকে, না আমরা উমরা শেষ করলাম, পরপর 2 দিন 2টা উমরা করলাম। ও 2টা করলো, আমি 2টো করলাম। করার পরে ও আমাকে আমার কবরস্থানে, আর ওখানে তো কবর খুঁজে পাওয়া যায় না, কিন্তু ওখানে আমাদের একজন মানুষ আছেন যিনি একটা কবরের উপরে তো ওরা 3 বছরের মধ্যেই পরিবর্তন করে ওখানে দ্বিতীয় তৃতীয় এভাবে কবর দিয়ে দেন। ওখানে একটা নাম্বার আছে, ব্লক আছে, ওখানে একটা ওরা সমতল কবর দেয় এবং ওখানে একটা স্টোন থাকে, একটা পাথর থাকে, মেয়েদেরকে ঢুকতে দেয় না। মেয়েরা গ্রিলের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। তো আমির ঢুকেছে, ও সম্পূর্ণটা ভিডিও করে এনেছে। যতটুকু কাঁদবো ভেবেছিলাম ততটুকু কাঁদিনি, বরং একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে আমার মা একটা অসম্ভব সুন্দর জায়গায়, শান্তিতে, পবিত্র জায়গায়।
এটা একটা ভালো লাগা জায়গা। জি। তারপর আমি আসলে যেভাবে আমার মাকে নিয়ে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, ওই জায়গাটা থেকে আমি অনেকটাই রিকভার করতে পেরেছি। বাবা, বেশ ভালো। আচ্ছা, এই যে ঘুরে এলেন আম্মার কবরস্থান, ওমরা, তারপরে মক্কা বা মদিনার প্রতি প্রীতি, বা মক্কা মদিনা আপনাকে আবার ঘুরতে যাওয়ার যে ডাক, এটা আমি শুনেছি একবার হজ করলে, একবার ওমরা করলে তাকে বারবার যেতে ইচ্ছে করে। এটা আপনার বোধ হয় কি? একদম আমার বোধ হয়, মানে আমি তো যাবই ইনশাল্লাহ। এটা আসলে নিয়ত করে ফেললে আল্লাহ যে কোনো ভাবেই পূরণ করেন। হ্যাঁ, মানে আমার বড় হজটা করার অবশ্যই ইচ্ছা আছে, ওটা তো আমি করবই। যখন আমি এটা 2-1 বছরের মধ্যেই করে ফেলতে চাই, কারণ আমার শক্তি সামর্থ্য থাকতে থাকতে আমি এটা করতে চাই। আর আমাকে যখন কেউ ভিজিটিং প্লেস জিজ্ঞেস করে, যেমন আমি ইউকে যাওয়ার আগে, ইউকে আমি বেসিক্যালি আমার বাচ্চাদের জন্য গিয়েছি এবং আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে কবিতা আবৃত্তির, গিয়েছি। কিন্তু আমার সবসময় প্রেফার থাকে যখন আমাকে জিজ্ঞেস করে কোথায় যাবেন, কোথায় যাব, আমি বলি যে আমি আবারও ওমরায় যেতে চাই, আমি মক্কায় যেতে চাই, মদিনা যেতে চাই। বাহ, আর সেখানে আপনার গর্ভধারিণী মায়ের কবরস্থান, এটাও একটা বিষয়, একটা বাড়তি মায়া। তো আপনার মা এবং বাবা দুজনই হজে গিয়েছিলেন একসাথে নাকি? হ্যাঁ, দুজনে গিয়েছি। এবং বাবা একা ফিরে এলেন? বাবা একা ফিরেছেন। বাবা কতদিনে একেবারে স্বাভাবিক হয়েছে? আমার আব্বা না অনেক শক্ত, কিন্তু আমার বাবা অনেক দিন আমাদেরকে গল্পগুলো বা স্টোরিগুলো আমাদেরকে বলেননি। এবং আমার যে লাগেজটা, আমার ওই যে এহরামের কাপড় থাকে না, ওটা যে 4 টুকরা করে আমাদের 4 ভাই বোনের জন্য আব্বা এনেছেন। তো আমরা ওই লাগেজটা খুলিনি, 4 ভাই বোন কেউই খুলতে পারিনি। ওখানে আম্মার সমস্ত কাপড় চোপড় এভরিথিং রয়ে গেছে। তা আব্বা প্রায়ই বলে, তোমরা এগুলো তোমার মায়ের জিনিস তোমাদের জন্য কিনছে শখ করে, কেন এগুলো বের করো না, নাও না। আমাদের 4 ভাই বোনের কারোরই সাহস হয় না এগুলোতে হাত দেবো। এগুলো মানে আনটাচড অবস্থায় ওভাবেই রয়ে গেছে এখনো এই 12 বছর। আর আবার বাবা আসলে ব্যালেন্স করতে হয়, তো একজন একটু যদি রাগী না হয়, বা একজন একটু যদি শক্ত কঠিন না, আমার মা একজন অত্যন্ত নরম মানুষ, বাবা একটু কঠিন মানুষ। কিন্তু এদিন আমি একটা ইন্টারভিউতে আব্বাকে যখন রাগী বলেছি, আব্বা ইন্টারভিউটা দেখার পর বলছে, তোমার কাছে সবসময় আমি শুধু রাগী, আমি যদি রাগী না হতাম তুমি তাহলে এত কিছু হতে পারতা। মানে ঘটনা কিন্তু তাই। বাট আব্বা এখন বয়স হয়ে গেছে, আমি সবার কাছ থেকে আব্বার জন্য অনেক দোয়া চাচ্ছি যে এই বটগাছটা যেন আমার মাথার উপরে আরো অনেকগুলো বছর, এটা আপনার সাহস বাড়বে, আপনি আরো এগিয়ে যেতে পারবেন খুব সহজে। আপনার জন্য, আপনার বাবার জন্য, আপনার পরিবারের সকলের জন্য আমাদের শুভকামনা, যেন সকলেই সুস্থ থাকেন এবং এমনি করে হাসি আনন্দে দিন কাটান, এমনটা আমাদের চাওয়া। আপনি নিজে লিখেন এবং আবৃত্তি করেন, এ পর্যায়ে আমার একটা দাবি হচ্ছে আপনার লেখা একটা আবৃত্তি কথোপকথন আমরা দুজনে একটু আবৃত্তি করতে চাই। আমি যেহেতু আবৃত্তি শ্রমিক হিসেবে কাজ করি, অতএব আপনার লেখা এই যুগল কবিতাটি এখন দর্শকের জন্য নিবেদন করতে চাই। এর ফাঁকে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনার সাথে ডুয়েট কবিতা আবৃত্তির আমরা কিন্তু অনেকবারই কিন্তু প্ল্যান করেছি, কিন্তু আমরা প্ল্যানটা সাকসেসফুল করতে পারিনি, কোনো কারণে হয়ে ওঠেনি। এটা আমার জন্য আসলে একটা ব্লেসিং। অ্যান্ড আপনি যখন আমাকে এখানে আসার পরে এই সারপ্রাইজটা দিলেন যে একসাথে ডুয়েট আবৃত্তি করবো, আমি সাধারণত মুখস্থ করে কবিতা আবৃত্তি করতে পছন্দ করি, তাতে আমার মনে হয় আমি হাত পা ছুড়ে একদম সমস্ত ইমোশন দিয়ে করতে পারি। কিন্তু প্রিয় দর্শক, এই কবিতাটা আমার এই মুহূর্তে মুখস্থ নেই, কারণ এটা আমার জন্য সারপ্রাইজ, দুজনেরই মুখস্থ নেই, আমরা দেখে পড়বো। এবং আমার অনেক দিনের একটা ইচ্ছা আজকে পূরণ হবে যে আপনার সাথে আমার ডুয়েট একটা কবিতা আবৃত্তি হবে। আপনি নিজেও জানেন না যে আপনি কি অসাধারণ করতে পারেন, কি অসাধারণ আবৃত্তি করেন। না, এটা আপনার বিনয়, ভালোবাসা, আপনি ভালোবাসেন এই জন্যই। আর প্রেয়সী কখনো কুষ্টি হয় না, কথা আছে। তো আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে কুষ্টি ভাবার কোনো সুযোগ নেই। তো দর্শক আশা করি আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা আবৃত্তিটি করছি। মাথায় কি গোবর ঠাসা আছে? এমন করে রাস্তা পার হয় কেউ? হাতটা ধর ভালো করে। আশ্চর্য, তুই এমন করিস যেন আমার বয়স হয়নি মোটেও, ছোট্টটি আছে এখনো, রাস্তাটাও পেরোতে পারবো না। বুঝবি না তুই আসলে। উফ, বারে বারে এক কথা, বুঝবি না পুতুল, তুই বুঝবি না। আরে আরে ধীরে সুস্থে খা, এত তাড়া কিসের তোর? দিলি তো সব গুবলেট করে, পুরো মুখে লাগিয়েছিস। চাউমিনটাও ঠিকঠাক মতো খেতে শিখিসনি। আয় মুছে দিই। একা আমি যেন বাচ্চাটি, মুছতেও জানি না। আশ্চর্য সমস্ত কথাবার্তা, পাগল একটা। বুঝবি না পুতুল, তুই সত্যিই বুঝবি না, তুই বড্ড বোকা রে।
এই দেখ তো, চোখটা কেমন জ্বালা করছে হঠাৎ, কিছু পড়লো বুঝি? কই কই দেখি। আরে বা, আরে বাবা দেখতে দে আমায়, পিঁপড়ে পড়লে খবর আছে কিন্তু একেবারে। হলো তোর দেখা? না না, এখনো হয়নি। এক জীবনে হবেও না। কি কিছু বললি আমায়? ভুল বললাম কিছু? তোর পুতুল রাস্তা পার হতে জানে না, তোর পুতুল খেয়ে মুখ মুছতে জানে না, তোর পুতুল চোখে পিঁপড়ে পড়লে সরাতে জানে না। তুই ছুঁয়ে না দিলে তোর পুতুল কিচ্ছু করতে জানে না। আমরা আপনার ব্যক্তিগত, পারিবারিক এবং এর বাইরে আপনার মা মারা গেছেন মক্কা শরীফে, সেসব গল্প অনুভূতি আমরা শুনছিলাম। একটু জানতে চাই এই মুহূর্তের কর্মব্যস্ততা নিয়ে। এই মুহূর্তে আসলে অনেক কিছু নিয়েই ব্যস্ত আছি। বিশেষত আমার এটা আসলে আমার বাবার স্বপ্ন বলতে পারেন। আমার বাবা ভীষণভাবে চেয়েছিলেন আমি একজন শিক্ষক হই। আমি শিক্ষক আসলে হয়েছি অনেক আগে। তখন আমি অনার্স 3rd ইয়ারে পড়ি। তো আমাদের ক্লাস হচ্ছে দুপুরের দিকে, 3টার পরে, আফটার লাঞ্চ। তো আমি যেটা করতাম, সকাল 7টা থেকে 1টা পর্যন্ত সামারফিল্ড টিউটোরিয়াল স্কুলে, ওটা ও লেভেল স্কুল, ইংলিশ মিডিয়াম, ওখানে 7 আর 8 এর বাচ্চাদের আমি পড়াতাম। সো ওটা ছিল আমার একটা প্রথম মানে শিক্ষকতার শুরু। তারপরে তো বিভিন্নভাবে ব্যস্ত হয়ে গেলাম। আর শিক্ষকতা মানে কিন্তু একটা অনেক বড় জিনিস। সেখানে আপনি যদি না পড়েন ঠিক মতন, আপনার যদি এটা আসলে সব জায়গাতেই, যদি আপনার জানা কম থাকে তাহলে কিন্তু আপনি এক্সপোজ করতে পারবেন না। তো এখন আমি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, ওখান থেকে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপরে মাস্টার্স করেছিলাম। আমি ওখানকার একজন অ্যালামনাই। তো আমার খুবই ভালো লাগে যে ওখানে আমি অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে পারছি। এবং সামনে আমি আরও একটা ইউনিভার্সিটিতে আগামী সপ্তাহের পরের সপ্তাহে জয়েন করব। তো শিক্ষকতা নিয়ে মূলত এখন আছি, আমার স্টুডেন্টগুলোকে নিয়ে আছি। পুরোদস্তুর শিক্ষক। হ্যাঁ, পাশাপাশি কবিতা তো আছেই, অনুষ্ঠান আছে। সম্প্রতি তো ম্যানচেস্টারে প্রোগ্রাম করে এলাম। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। খুবই নাইস একটা প্রেজেন্টেশন ছিল আমাদের সবার, এবং ওনারা ভীষণ সম্মান করেছেন বাংলাদেশি যারা ছিলেন সবাই। আপনার সামনে তো অনেকগুলো রাস্তা, এখনও গণমাধ্যমে আপনি বড় চাকরি করতে পারেন, কবিতা নিয়েও অনেক বড় কিছু ভাবতে পারেন, অন্য কর্পোরেট চাকরিও করতে পারেন, শিক্ষকতা করছেন। কিন্তু এতগুলো রাস্তার মধ্যে ভবিষ্যৎটা আসলে কোন দিকে বেশি ঝুঁকবে বলে মনে করছেন, বা কোনটা বেশি পছন্দ করবেন? আমার আসলে পড়াতে খুব ভালো লাগছে। আর আমাকে অনেকে এটা জানতে চায় যে কোন মাধ্যমটাকে আমি বেশি ভালোবাসি। আসলে ভালো না বাসলে আপনি যে মাধ্যমেই হোক না কেন আপনি কাজ করতে পারবেন না। আমি যখন কবিতা আবৃত্তি করি, অনেকেই আমাকে বলে, আমার ফ্রেন্ডরা, যে তুই জানি কোথায় হারায় যাস, তুই জানি কোথায় চলে যাস, কি একটা জানি হয়ে যাস। তো আমি আসলে তখন ফিল করার চেষ্টা করি যে মনে হয় ওই জায়গাটায় রুনু একটা মেয়ে, রুনু বলে আমি যখন চিৎকার করছি তখন আমি যেন রুনুই হয়ে গেছি, ওরকম একটা ফিল হয় আমার। হ্যাঁ, তো ওই ফিল থেকে আমি করি। লিখি যখন, আমি কিন্তু বেশিরভাগ, এটা অনেকেই জানে না, আমি ছেলে হয়ে লিখি। আমি কিন্তু, আপনি আমার ডুয়েট কবিতাটা পড়লেও বুঝতে পারবেন, আমার কিন্তু মেয়ে হিসেবে মানে একজন নারীর কথোপকথনের কবিতা খুব কম। আমার ম্যাক্সিমাম কবিতাই হচ্ছে যেগুলো আপনি আবৃত্তি করতে পারবেন, আমি না। আপনি একজন পুরুষ কণ্ঠে একটা পুরুষ যে কথা একজন নারীকে বলতে পারে, সেরকম আমার লেখাগুলো। তাই অনেকেই বলে যে তুমি একটা মেয়ে হয়ে পুরুষের এই ফিলিংসটা কি করে বোঝো। তো আমার মনে হয় যে একটা পুরুষ কিরকম হতো একটা নারীর চোখে, ওটা আমি আমার কবিতায় ফুটিয়ে তুলি। সুতরাং ওখানে আমার একটা অদ্ভুত ধরনের ভালোবাসা আছে। আর এই যে আমি বাচ্চাগুলোকে পড়াচ্ছি, বাচ্চা ঠিক না, এটা অনার্সের মাস্টার্সের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওরা আমাকে এত রেসপেক্ট করে। এই যে আমার খুব মানে রেসপেক্ট জিনিসটা ভীষণ প্রিয়, শ্রদ্ধা। আমি মানুষকে, এই যেমন আপনি খুব বিনয়ের সাথে কথা বলেন, এই বিনয়টা আমি খুব পছন্দ করি। তো বাচ্চাদেরও আমি এটা শিখাই এবং বাচ্চারাও এটা আমার সাথে করে। তো আপাতত এটার লোভে আছি, পাশাপাশি সব কাজ চলছে। বেশ, তারপরেও একজনের যদি 5টি সন্তান থাকে, এর মধ্যে 5 জনকে কিন্তু সমান ভালোবাসে না। একটাকে ধরেন যেটি সবচেয়ে দুষ্টু, ওকে একটু বাড়তি যত্ন করে, ওকে একটু বাড়তি খাওয়ায়, বাপ তুই এই কাজ করিস না, তোর বাবা পিটাবে। কিন্তু সবচেয়ে খারাপটার পেছনে মা একটু বেশি সময় দেয়, বেশি আদর করে, বেশি খাওয়ায়। এই ঘটনা কিন্তু মা বাবার থাকে। অতএব এই 5টা কাজের মধ্যে একটাকে যে আপনি বাড়তি ভালোবাসেন না তা কিন্তু না। তো সেটি কোনটি সবচেয়ে এগিয়ে রাখেন কোনটি? মঞ্চে অভিনয়। বাহ, দুর্দান্ত। এবারে আমরা একটু
একটা বিশেষ পর্ব, সেটা হচ্ছে একেবারে উল্টো। আমি আজকে হোস্ট ছিলাম, আপনি গেস্ট। এটা যদি উল্টে ফেলে আপনি প্রথমে একটু বৈঠক এবং আমার সম্পর্কে দর্শককে বলবেন 1-2 বাক্যে, সেটি ভালো বলতে হবে, নট দ্যাট আপনার পর্যবেক্ষণ আপনার পক্ষ থেকে। আর দ্বিতীয়ত, আমার কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা সংক্ষেপে। আচ্ছা, প্রথমত হচ্ছে বৈঠক আমার একটা প্রাণের জায়গা। বৈঠক আমাকে অনেক সম্মান দিয়েছে এবং যখন আমি এই ফারজানা করিম না, তখনও কিন্তু বৈঠক আমাকে ভালোবেসেছে এবং সেই ভালোবাসার কোনো পরিবর্তন আমি এতগুলো বছরেও বৈঠকের কাছ থেকে পাইনি। এবং সেই ভালোবাসাটার সৃষ্টি কিন্তু আপনার কাছ থেকে হয়েছে মাহাদি ভাই। এবং আপনি একজন অসাধারণ বিনয়ী মানুষ এবং একজন অনেক বড় সংগঠক। আপনাকে আমি দেখেছি যে আপনি খুব শান্তভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন, এমনকি এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগেও আপনি যখন আপনাকে আমি উত্তেজিত হতে, কোনো কিছু নিয়ে খুব চিৎকার করতে আমি কখনো সাধারণত দেখিনি। অন্যরা দেখেছে কিনা আমি বলতে পারবো না, আমি দেখিনি। আপনি অত্যন্ত কুল থাকেন। আমি অ্যাকচুয়ালি এটা আপনার কাছ থেকে এখন একটু শিখতেও চাই যে এতটা কুল থাকা এত কেওসের মধ্যে কিভাবে সম্ভব। এবং দেশের অনেক বরেণ্য মানুষকে আপনি সংবর্ধনা দিয়েছেন, তারা আপনার ডাকে এসেছে, কারণ আপনি তাদেরকে এত সুন্দরভাবে ডেকেছেন যে তারা আসতে বাধ্য হয়েছে। সেটা একটা দুর্গম জায়গা হলেও আপনার সঙ্গে দেখা করার জন্য তারা কিন্তু চলে গেছে, আমিও এসেছি। সেই জায়গা থেকে বৈঠকের প্রতি আমার অনেক ভালোবাসা। এবং বলবো সংস্কৃতির কিছুটা দুঃসময়ে আপনি যে এখনও পর্যন্ত এত সুন্দরভাবে বৈঠকের এই ছাত্রছাত্রীগুলোকে ধরে রেখেছেন, তাদের আবর্তন করছেন এবং একটা একটা করে দল বেরোচ্ছে, ওরা যে কিছু শিখে বেরোচ্ছে, যে বাচ্চাগুলো বা ইন্টারমিডিয়েট বা অনার্স ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরা হয়তো আসছে, কেউ সংসার রেখেও আসছে, ওরা যে একটা আবেগ এবং ওদের যে একটা ভালোবাসা বোধ করছে। একটা ছেলে তো ড্রাগ অ্যাডিক্টও হয়ে যেতে পারে, একটা ছেলে তো সারাক্ষণ মোবাইলেও থাকতে পারে, যেটা আমাদের এখন একেবারে কার্সের মতন হয়ে গেছে মোবাইলটা। সেই জায়গাগুলো থেকে যে আপনাকে ওরা 2-4 ঘন্টা 5 ঘন্টা সময় দিয়ে যাচ্ছে, এটাকে আমি অনেক, আমার বেস্ট উইশেস থাকলো যেন এটা আরও অনেক বড় হয়, সমৃদ্ধ হয়। আপনার সম্পর্কে, যেহেতু আপনার সাথে আমার একটা অত্যন্ত ভালো সম্পর্ক, এখনো কোনো ঝগড়াঝাটি হয়নি, সুতরাং আমি আপনার সম্পর্কে খারাপ কোনো রিমার্ক দিতেই পাচ্ছি না। আর যেটা আমি চাই বৈঠকের কাছ থেকে, সেটা হচ্ছে বৈঠক আরও অনেক রকমের কাজ করুক এবং যে কাজগুলো হয়তো বৈঠক মনে করছে যে এখনো হয়ে ওঠেনি, আমি সবসময় বৈঠকের পাশে থাকব, অবশ্যই থাকব। এবং বৈঠক ওভাবে কাজগুলো আরও বেশি করে করুক, মানুষের সামনে নিয়ে আসুক। একেবারেই আপনার মতো এমন মানুষের সহযোগিতাই আমরা আরও সাহস পাই, সমৃদ্ধ এবং এগিয়ে যাওয়ার। অনেক দুঃসময়েও হাল ছাড়ি না আমরা, যে এখনই অন্ধ বন্ধ করো না পাখা, কারণ সামনে মহানভ অঙ্গন তো আছে। আর যদি পাখা থাকে, অন্ধকার দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমরা উঠতে চাই এবং এই মহানভ অঙ্গন ঘুরে দেখতে চাই। এবং একটা জায়গায় কিন্তু আমাদের দেশেরই ঘাটতি, সেটি হচ্ছে ধরেন চীন, তার ভাষা, সাহিত্য, সংস্কৃতি কিভাবে সারা বিশ্বে বাজারজাত করে, জাপান কিভাবে করে, কোরিয়া কিভাবে করে, সেই জায়গায় কিন্তু বাংলা অনেক সমৃদ্ধ। আমাদের কোনো সরকারই এখন অবধি কিন্তু এইটাকে এই জায়গায় উপলব্ধি করেনি যে এইটাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়া দরকার। বাংলা সুমিষ্ট, বাংলা নিয়ে গর্ব রয়েছে, অহংকার রয়েছে এবং এইটার প্রতি মানুষের যে চাওয়া পাওয়া রয়েছে, সেই জায়গায় কিন্তু আমাদের সরকার বা রাষ্ট্র, কোনো সরকার এখন পর্যন্ত উপলব্ধি করেনি। আমার কাছে মনে হয় কোনো একদিন কোনো এক এরকম রাষ্ট্রনায়ক আসবেন, যিনি সত্যিকারেই দেশের টেকসই উন্নয়নের জন্য, স্থায়ী উন্নয়নের জন্য সবার আগে ফোকাস করবেন সংস্কৃতি। এবং সেই উদাহরণের জন্য চলে যাবেন ফ্রান্সে, যেখানে শিল্পী এবং শিল্পের মূল্যায়ন আছে। এবং তখনই আমরা রাস্তার জমির দাম কমে যাবে, রাস্তার পাশে তখন নির্জন জমির দাম বেড়ে যাবে, যেটা এখন উল্টা আছে। তো এমন একটা সমৃদ্ধ শৈল্পিক জীবনবোধ এবং দেশের প্রত্যয় রাখি আমরা। শুধু কবিতা পড়েই শেষ করতে চাই তা না, কবিতার এই বোধটা ছড়িয়ে দিতে চাই। একই সাথে আমি আপনার সাথে একটা কথা যুক্ত করতে চাই, শুধুমাত্র যে চায়না বা জাপান, এখানে ওরা ওদের ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করেই সব কিছু করছে, এটা না। সাহিত্য, সংস্কৃতি সবকিছুকেই পাস করছে। হ্যাঁ, আমি বলছি একটা ডিফারেন্ট একটা কথা, সেটা হচ্ছে আমি যখন ইউকেতে গেলাম, তো বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন জায়গায়
মানুষের সঙ্গে কথা বলছি, অনুষ্ঠান করছি, সাক্ষাৎকার দিচ্ছি। অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি যে ফ্যামিলিটাতে ছিলাম, যে পরিবারটাতে, আমার বন্ধুর পরিবারে আমরা ডেস্টিনেশন করেছি, ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি। ওখানে শ্রেহান বলে একটা বাচ্চা আছে, ওর ছেলে। শ্রেহান যতটুকু রবীন্দ্রনাথ ঠাকুরকে জানে, আচ্ছা, আমিও ততটুকু জানি না। বাহ। ওরা বরং প্রবাসীরা, ওরা আমাদের বাংলাকে আমরা বাচ্চারা ভুলে যাবে বলে যতটা বেশি চর্চা করাচ্ছে, আমরা কিন্তু তার চেয়ে পিছিয়ে আছি। আমরা খুব খুশি হয়ে যাই যখন ইংলিশে একটা ছেলে কথা বলে, একটা বাচ্চা কথা বলে, সব পটপট পটপট ইংলিশে কথা বললো, উই বিকাম সো হ্যাপি। এবং ইংরেজি না জানাটাকে আমরা খুব মানে মনে করি এটা একটা অপরাধ, এটা একটা ডিসক্রেডিট। কিন্তু আমি টার্কি গিয়ে দেখেছি একটা মানুষও ভালো করে ইংলিশ বলতে পারে না, থ্যাংক ইউ সরি ছাড়া কিছুই বলতে পারে না, বাট দে আর হ্যাপি উইথ দেয়ার ল্যাঙ্গুয়েজ। ওরা ওদের ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু ফিনিশ করে ফেলছে, কিন্তু সব কিছু কাজ করে ফেলছে, কিন্তু করে ফেলছে এবং বিশ্বে ছড়াচ্ছে। ছড়াচ্ছে জার্মান, হ্যাঁ, রাশিয়া। এখন আপনি এই যে আমাদের বাংলাদেশের মানুষের মাথার ভেতর থেকে এটা সরাতে হবে যে শুধুমাত্র কেন ইংরেজিটা এত জানতে হবে, বা একেবারে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, ব্রিটিশ জানলে দোষ নেই, পক্ষান্তরে বাংলাকে অবজ্ঞা করে কেন করতে হবে, এইটা হচ্ছে সংকট। হ্যাঁ হ্যাঁ। তো ওরা দেখলাম যে আমি যতটুকু নজরুলকে জানি তার চেয়ে এই বাচ্চা ছেলেটা অনেক বেশি জানে। এটা ডেফিনেটলি ওরা চর্চা করছে ওখানে। একেবারেই এই অনুষ্ঠান যারা দেখছেন তারা নিশ্চয়ই বোধের জায়গাটা সমৃদ্ধ হবেন। আমার জীবনযাপনে যদি শিল্প সম্পৃক্ত হয় তাহলে কিন্তু আমরা সমৃদ্ধ হব, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের সকল উন্নয়ন, সকল কিছুতেই ধৈর্যশীলতা বিরাজ করবে এবং সেটি টেকসই হবে। আমরা একটা চটজলদি পর্বে যাব। আমি একটি বাক্য বা শব্দ বললে সেইটির বিপরীতে আপনি এক শব্দে বা এক বাক্যে যা ইচ্ছে বলতে পারেন। না, কঠিন না, একেবারেই সহজ, খুব সহজ। আমির দাউদ আপনার হাজবেন্ড হিসেবে 10-এ কত দেবেন? 11। বন্ধু হিসেবে 10-এ কত? 100। বন্ধু হিসেবে তো 100। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হাজবেন্ড হিসেবে বেশি। আর হাজবেন্ড হিসেবে ও আসলে হাজবেন্ডই না, ও হচ্ছে ফ্রেন্ড। আচ্ছা, এটাই আপনি বলতে পারেন, উই আর ভেরি ক্লোজ ফ্রেন্ডস। বাহ, কি দারুণ। জীবন সুন্দর। মৃত্যু আসলে মৃত্যুর চেয়ে বড় আর কোনো সত্যি নেই। বিবাহ এটা একটা বন্ধন যেটা মানুষকে ধৈর্যশীল হতে শেখায়, এবং পরবর্তী যে প্রজন্মটা আসবে এই বন্ধনের মাধ্যমে ওরা শেখে যে ওরা আরেকটা বন্ধন তৈরি করে এই পৃথিবীটাকে কিভাবে সুন্দর করবে। সংবাদ উপস্থাপক হবার 3টি যোগ্যতা। অবশ্যই উচ্চারণ ভালো হতে হবে, তারপর হচ্ছে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামটা এটা জানতে হবে, কারণ অনেক সময় একটা মানুষকে খুব স্পিডে আমাদের নিউজ পড়তে হয়, আবার কখনো কিন্তু সেখানেও আমাদের পজ ঠিক রাখতে হয়। সুতরাং প্রোনাউন্সিয়েশন এবং শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ এটা খুব ভালোভাবে জানতে হবে। পরবর্তীতে হচ্ছে যেটা, আমি যে কথাটা বলছি দিস ইজ ট্রুথ, এর বাইরে আর সব মিথ্যা, বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। বাহ, এই 3টে আমরা নিশ্চয়ই অনুসরণ করব যারা খবর পড়তে চান। প্রভাত, সকাল সবচেয়ে সুন্দর। বাহ। হতাশা হতাশা আমার আছে, হতাশা আমার আছে, এটা আমি অস্বীকার করব না। আমি বলবো না, আমি অনেক কিছু করেছি জীবনে, কিন্তু হতাশা আমাকে কামড়ে ধরেছে মাঝে মাঝে। এটা এমন কেন হচ্ছে না, ওটা এমন কেন হচ্ছে না। বাট আই হ্যাভ এ গার্ল, আমার মেয়ে, শি ইজ দ্য মোস্ট এনার্জেটিক লেডি ইন দিস ওয়ার্ল্ড, ইন মাই ওয়ার্ল্ড। আমার মেয়ের মতন একটা মেয়ে থাকলে আমার মনে হয় আমি হতাশ হব হয়তো 10 মিনিটের জন্য, ঠিক হয়ে যাবে। সুতরাং পাশে একজনকে লাগে ওরকম মানুষ। আচ্ছা, কবি ফারজানা করিমকে কবি হিসেবে 10-এ কত দিবেন? বলতেই পারতো, দর্শক বলবে ওই প্রশ্নটা। আপনি বিচারক হিসেবে কত দিতে চান? নো, আমি এটা বলতেই পারবো না। আচ্ছা, গণমাধ্যম কর্মী না হলে কি হতেন? একদম কর্পোরেট হতাম। আচ্ছা, এরপরে দ্বিতীয় স্তরে কর্পোরেট চাকরি। ব্যবসা না চাকরি? চাকরি। ব্যবসা পারিবারিকভাবে আসতে হয়, ব্যবসা করা এত সহজ না। পরিবার, ভাগ্য এবং তারপর আপনার কোন জিনিসটার ফোরকাস্টিং ক্ষমতা অনেক ভালো থাকতে হয়, যে সামনে কোন জিনিসটা আপনার জন্য বেস্ট হবে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আমি পারবো না, সো আমি চাকরিজীবী থাকতে চাই, নিরিবিলি। বাংলাদেশের রাজনীতি
আমি আসলে রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি রাজনীতি কোনোদিনই পছন্দ করিনি এবং এখনও পর্যন্ত আমি করি না। রাজনীতি নির্দিষ্ট কিছু মানুষকে আমি পছন্দ করি, সেটা আমার কমপ্লিটলি নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি আসলে সংস্কৃতি নিয়েই থাকি। আমি আমার সংসার, আমার কাজ, এগুলো নিয়ে আমি থাকি। আমি রাজনীতি নিয়ে মাথা ঘামাতে চাই না। একেবারে মানে এ বিষয়ে নো কমেন্টস। নো কমেন্টস। আচ্ছা, একদিনের জন্য যদি আলাদিনের চেরাগ এসে আপনাকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বানাই, সবার আগে কোন পরিবর্তনটা করতে চান দেশের? অনেকগুলো পরিবর্তন। একটা সবার আগে একটা পরিবর্তন যদি হয় তাহলে একটু কি বড় করে বলতে পারবো কথাটা? এক লাইন বা দু লাইন। আমি যখন দেশের বাইরে যাই, বিশেষ করে এবার আমি দেখেছি যে আমরা মেয়েরা তো যেখানে সেখানে ওয়াশরুমে যেতে পারি না। তো খুবই ঝামেলার, মানে আমাদের হয়তো কোনো পেট্রোল পাম্পে থামতে হয় এবং খুব কষ্ট করে নোংরা টয়লেট ইউজ করতে হয়। তো আমি দেখেছি যে এরা 20 মিনিট পর পর এদের একটা করে সার্ভিস স্টেশন আছে এবং এরা ওই সার্ভিস স্টেশনে ম্যাকডোনাল্ডস, স্টারবাকস এগুলো থেকে শুরু করে সব করে রেখেছে। এমনকি ডিসেবল বাচ্চা, যারা প্রতিবন্ধী, মানসিকভাবে চ্যালেঞ্জড, ফিজিক্যালি চ্যালেঞ্জড, ওদের জন্য ওরা সম্পূর্ণ আলাদা মেট্রোতে সিট এবং সেই সার্ভিস স্টেশনে আলাদা রুম, ব্রেস্ট ফিডিং যারা করায় মা, গর্ভবতী মা, তাদের জন্য ব্যবস্থা। এবং সবচেয়ে বিউটিফুল থিং ইজ, আপনি কয়েন বা একটা কয়েন দেবেন আপনার যদি মাথা ব্যথা করে, যেহেতু আপনি ড্রাইভ করছেন, ড্রাইভারের অস্বস্তি লাগতে পারে, এতক্ষণ ড্রাইভে মাথা ব্যথা হতে পারে, ইউ ক্যান গেট প্যারাসিটামল বাট নট মোর দেন 1। আপনি প্যান্টোনিক্স বা অমপ্রাজল, যেটা আপনার গ্যাসের প্রবলেম হতে পারে, ওটার জন্য একটা বুথ। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফ্রি স্যানিটারি ন্যাপকিন। বাহ, অসাধারণ লেগেছে ওদের। আমার মেয়েদের প্রতি যত্ন আলাদাভাবে, ওরা ছেলে মেয়ে সবাই সমানভাবে কাজ করে, কিন্তু ট্রামে বাসে আপনি দেখবেন প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা, ওরা যেন কষ্ট না পায়। আমি প্রথমে মনে হয় এই কাজটি কাজ করব। বাহ, কি দারুণ। ফারজানা করিমের প্রিয় সংবাদ উপস্থাপক? আমার প্রিয় অনেক সংবাদ উপস্থাপক আছেন। এক দুজনের নাম শুনি। না ওই রিস্ক নিতে চাই না। পরের দিন আবার এখনই ফোন দিয়ে বলবে যে আমার নাম কেন বলনি, এটা কেমন হলো? বা বলবে কি যে দেখা হলো তো বলো খুব ভালো, খবর পড়ি, কিন্তু আসলে আজকে কি করলা? প্রিয় কণ্ঠশিল্পী? প্রিয় কণ্ঠশিল্পী অনেকেই আছেন। সামিনা চৌধুরীকে খুব ভালোবাসি, পছন্দ করি। অভাব মানে কি? আমার কি ক্রাইসিস নিয়ে আপনার অনুভূতি? মানে আমার কি নেই সেটা নিয়ে অনুভূতি, নাকি অভাব মানে কি টাকার অভাব, অর্থাভাব? যে কোনো ধরনের অভাব হলে কি হতে পারে বা আপনার মতো করে অনুভূতি? অভাবটা অনেক কিছুর হতে পারে। আপনার মধ্যে কোনো একটা গুণের অভাব থাকতে পারে, তারপর হচ্ছে আপনি সেরকম মাল্টি ট্যালেন্টেড না হতে পারেন বা বিলিয়নিয়ার না হতে পারেন, ওরকম অনেক কিছুই হতে পারে। তবে অভাব তো আসলে সবসময়ই কষ্টদায়ক। অভাবটাকে আমরা রিকভার করার চেষ্টা করি, লাঘব করার চেষ্টা করি। ভালোবাসা আর ভালোবাসার চেষ্টা করেছি সারা জীবন। কষ্ট পেয়েছি মানুষের কাছ থেকে, কারণ ভালোবাসলে বা বেশি আদর করলে দেখা গেছে সেটাকে মানুষ টেকেন ফর গ্র্যান্টেড করে নিয়েছে, ভেবেছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীনভাবে যাকে ভালোবেসেছি আনকন্ডিশনালি লাভ করেছি, তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য করিনি। বিষ এটার একটা সুন্দর উত্তর আমি দিতে চাই, জানি না এটা আপনাদের কাছে বা দর্শকদের কাছে কতটুকু সুন্দর হবে। সেটা হচ্ছে, আমি ফারজানা করিম আমার এই বয়সটাতে এসে আমি সব কিছু পেয়েছি, যা আমি স্বপ্ন দেখেছি, যা আমার মা বাবা এক্সপেক্ট করেছেন আমার কাছ থেকে, সবই আমি করেছি। এখন যদি মৃত্যু এসে আমাকে ডাক দেয়, আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন। আমি অনেক খুশি হব, আমি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেব। বাবা, না যেটি অনিবার্য সেটি বরণ করে নিয়ে আসলো। বিষ যেহেতু বললেন, তো ওই বিষটাও তো খেয়ে আর মরতে পারবো না। আচ্ছা, কিন্তু মানে আমার মধ্যে জিনিসটা কাজ করে, যদি মৃত্যু নিয়ে আপনি বলতেন তাহলে যে আই ক্যান অ্যাকসেপ্ট ডেথ। আচ্ছা, বাহ, খুব চমৎকার একটু সময় কাটালাম, আমরা আড্ডা দিলাম, আপনাকে জানলাম, আপনার পারফরমেন্স নানাভাবে দেখি,
কিন্তু আপনাকে জানার সৌভাগ্য আমাদের খুব বেশি সীমাবদ্ধ। তো সেই জায়গা থেকে আমার সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে আপনাকে নানানভাবে আমরা জানতে বা বুঝতে পারলাম। আপনার প্রতি বৈঠকের পক্ষ থেকে আমাদের আয়োজন পেছনে নয় সামনে চলে এই অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা নিবেদন করছি। শেষ পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা সেটি শুনবো, এবং আপনার কণ্ঠে আরেকটি আবৃত্তি শুনতে শুনতে আমরা আজকের আসরের ইতি টানবো। আমাদের তো ডুয়েট করা হলো না। হ্যাঁ, ডুয়েটটা মাঝে করবো, ওখানে ঢুকাবো। আচ্ছা, ওখানে ঢুকাবো, এগুলো কেটে দিয়ে তাহলে। হ্যাঁ, এগুলো কেটে দেবো। প্রশ্নটা একটু আরেকটু আপনার ইন্ডিং কিছু বলার আছে কিনা সেটা বলে আপনি একটি কবিতা পড়তে পড়তে আমরা আসর থেকে ঘরে যাচ্ছি আর কি। ওকে, ঠিক আছে। বৈঠকের প্রতি আমি তো আলাদা দুর্বলতা অনুভব করি, এটা আমি বারবার বলেছি এই অনুষ্ঠানে। যারা বৈঠকটা আপনারও বটে, অবশ্যই আমি ওন করি এটা। এই পুরোটা সময়ে আমি কিন্তু অনেকবারই বৈঠকের কথা বলেছি, আমি হাসান ভাইয়ের কথা বলেছি, এবং তার স্ত্রী অসাধারণ একজন মানুষ। এই যে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে সাপোর্ট করা, ইটস এ ভেরি নাইস থিং, এবং পুরো মানুষজন আপনাকে খুব পছন্দ করে। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এটাই বলতে চাই, সেটা হচ্ছে মানুষকে কখনো সেটা জেনে বা না জেনেও কখনো কষ্ট দেওয়া উচিত না। মানুষ হয়তো যাকে আপনি কষ্ট দিলেন সে হয়তো ভুলে যাবে বা কিছু একটা হবে বা আপনাকে বলবে বা ঝগড়া করবে, কিন্তু মানুষের ভেতর থেকে যে কষ্টটা সে পায়, যে দীর্ঘশ্বাস, কেউ অভিশাপ দেয় না, কিন্তু যে দীর্ঘশ্বাসটা আছে সেই দীর্ঘশ্বাস আপনাকে কোনোদিন মুক্তি দেবে না। দীর্ঘশ্বাসের ওপরে পথ চলা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা বা মা, ওনাদের দীর্ঘশ্বাসের উপরে কোনো দিন আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনি যত বড় শিল্পী হন, যাই হবে হন, ইহজগতেই আল্লাহ তাআলা যারা বাবা মাকে কষ্ট দেয় তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা ইহজগতেই শাস্তি দিয়ে ফেলেন, আমি যতটুকু দেখেছি। সুতরাং আমার দর্শকদের জন্য এতটুকুই কথা থাকবে যে আপনাদের বাসায় যদি বৃদ্ধ বাবা মা থাকেন তাদেরকে সময় দেবেন। একটা মানুষ চলে গেলে, এই দুইটা মানুষ চলে গেলে আর কোনোদিন খুঁজে পাওয়া যায় না। আর শুদ্ধ সংস্কৃতির চর্চা করবেন। আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা আজকে দীর্ঘ সময় আড্ডা দিচ্ছিলাম কবি, আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, রন্ধনশিল্পী, নানা গুণে গুণায়িত ফারজানা করিমের সাথে। আগামী কোনো পর্বে দেশের আরও কোনো ক্ষেত্রে প্রথিতযশা কাউকে নিয়ে আমরা এই আড্ডাই আবারও যুক্ত হব, এমনই শুভ প্রত্যাশাই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের আসলে ইতি টানছি। তবে ইতি টানবো ফারজানা করিমের উচ্চারিত আবৃত্তির মধ্য দিয়ে। এই কবিতাটা অনেকবারই আবৃত্তি করেছে, এটা এখন আর আবৃত্তি করতে চাচ্ছি না, যেহেতু আপনারা অনেকবার শুনে ফেলেছেন। এটা আমার এর মধ্যে আমি যেহেতু অনেক দিন পর্যন্ত আমার শহরে যাইনি এবং অনেকেই আছেন, এই কবিতাটা আমি কোভিডের সময় লিখেছিলাম, যখন 2 বছর ধরে আমরা আমাদের বাড়িতে যেতে পারছিলাম না চট্টগ্রাম শহরে। তখন আমি চট্টগ্রামকে নিয়ে লিখেছিলাম আমার শহর কবিতাটি। আমি আমার শহর কবিতাটির সাথে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন এবং অবশ্যই বৈঠকের জন্য দোয়া করবেন। আমার শহর। অনেক বছর হলো আমার প্রিয় শহরটাতে যাই না, কেমন করে সময় পালায় সুযোগও খুঁজে পাই না। কারোর মুখে একটুখানি গল্পগুলো যখন শুনি মন্ত্রমুগ্ধ হয়েই থাকি, তৃষ্ণা কেমন মেটে না। মস্ত এক দিঘি ছিল বাড়ির ঠিক কাছটায়, উঠোন জুড়ে শিউলি বকুল, কাঁঠাল চাপা রাস্তায়। শুনেছি এখন দিঘিটা নাকি বিশাল এক জমি, কাজল কালো জলের বদলে অন্য কারুর ভূমি। শুনেছি এখন শহর জুড়ে যোজন যোজন গাড়ি, টিনের চালের নেই তো ঘর, অট্টালিকা বাড়ি। অনেক বছর হলো আমার প্রিয় শহরটাতে যাই না, ওখানে নাকি সবই আছে, শুধু আকাশ পাওয়া যায় না। ছোট্ট ছোট্ট সবুজ আছে অট্টালিকার গয়না, হিজল বকুল মহুয়া সেগুন আর তো ধরা দেয় না। ঠিক করেছি ওই শহরে আর কখনো যাব না। আমার শহর স্বপ্নে আমার আগের মতোই থাক না। আমার শহর স্বপ্নে আমার আগের মতোই থাক না। ধন্যবাদ।